আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের বড়কুদা দ্বিতীয় খণ্ড লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 1995 সাল। পার্ট 6 বা শেষ পর্ব। পরবর্তী কয়েক মিনিট কেউ কোনো কথা বলল না। শান্ত নিস্তব্ধ পরিবেশটা আসন্ন ঝড়ের পূর্বাভাস বলে মনে হলো রানার। ওয়াটারম্যান আর রানা অবিরাম উইন্স ঘুরাচ্ছে, বোটের উপর স্তূপ তৈরি করছে রশিগুলো। তারপরে এক সময় সবটুকু রশি উঠে এলো, মোটা জিঞ্জির বুলুয়ারকে লেগে জনজন আওয়াজ তুলল। ওটার পিছু নিয়ে এলো প্রথম প্রস্ত কেবল। 50 ফ্যাদম টেডি, বলল রানা। আর 1.5 কি 2 মিনিট। উঠে আসছে কেবল, পুরোপুরি খাড়া নয়, টান টান হয়ে আসছে, কাঁপছে, তবে এখনো উঠে আসছে। নিশ্চয়ই ইতিমধ্যে সারফেসের কাছাকাছি উঠে এসেছে স্কুইডটা, তবে নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় নেই। কে জানে কত দূরে এখনো। স্ট্যান্ডের নিচে পানির দিকে তাকিয়ে আছে ওরা। রূপালী কেবল দৃষ্টি দিয়ে অনুসরণ করছে, ল্যাম্পের আলোয় দেখার চেষ্টা করছে পানির নিচে কিছু আছে কিনা। চেহারা দেখাও বেজন্মা শয়তান, হঠাৎ হিস হিস করে উঠলেন জ্যারি হ্যাস্টন। ঠিক তখনই বাধা পেল উইঞ্চ, হড়কে গেল। সেই সঙ্গে এই মাত্র বোটে উঠে আসা কেবল কুণ্ডুলি ছাড়িয়ে নেমে যেতে শুরু করলো সাগরে। কি করছে ওটা? চিৎকার করলো ওয়াটারম্যান। ছুটছে আবার, বলল রানা। উঞ্চের হাতল ধরে শরীরের ভর চাপালো ওটার উপর, কিন্তু মানছে না উঞ্চ। স্পুল ঘুরছে, পানিতে ফিরে যাচ্ছে কেবল। না, তীক্ষ্ণ কণ্ঠে প্রতিবাদ জানালেন হ্যাস্টন। থামানোটাকে। পারছি না, বলল রানা। সম্ভব নয়। আসলে আপনি চাইছেন না, আপনি ভয় পেয়েছেন। কিভাবে থামাতে হয় দেখুন। হাতের রাইফেল নামিয়ে রাখলেন হ্যাস্টন। কুণ্ডুলি পাকানো রশির দিকে ঝুঁকলেন তিনি। ঢিলে এক প্রস্ত কেবল ধরলেন। না, নিষেধ করল রানা। হ্যাস্টনের দিকে এক পায়ে গেল, কিন্তু বাধা দেওয়ার আগেই লোহার পোস্টে কেবল জড়িয়ে ফেললেন হ্যাস্টন। এই পোস্ট ডেক থেকে বোটের তলা পর্যন্ত চলে গেছে। পোস্টে কেবল জড়িয়ে বেঁধে ফেললেন হ্যাস্টন। এবার দেখুন, বললেন তিনি। হাতে আবার রাইফেল তুললেন। স্ট্যান্ড থেকে এখনো নেমে যাচ্ছে কেবল। স্টিল বুলওয়ার্কে ঘষা খেয়ে কর্কশ আওয়াজ তুলছে। স্ট্যান্ডের দিকে ফেরার জন্য ঘুরলেন হ্যাস্টন, উঁচু করলেন রাইফেল। তার সাইডে স্কুইডটা উঠে আসার অপেক্ষায় থাকবেন। কিন্তু তার ঘোরা তখনও শেষ হয়নি। পিছলে গেল পা, আর নিশ্চয়ই ঠিক সেই মুহূর্তে প্রবল হলো স্কুটের গতি। কারণ হঠাৎ দেখা গেল কেবলের কুণ্ডলিগুলো লাফ দিয়ে শূন্যে উঠে পড়েছে ডেক ছেড়ে। ভারসাম্য ফিরে পাওয়ার জন্য হোঁচট খাচ্ছেন হ্যাস্টন। বৃত্তের আকৃতি নিয়ে পড়ে থাকা এক প্রস্থ কেবলের মাঝখানে পা ফেললেন। চোখের পলকে বৃত্তটা উঠে এলো তার হাঁটুর উপর, শক্তভাবে জড়িয়ে ধরল তার উরু। একটা পুতুলের মতো ডেক থেকে শূন্যে উঠে পড়লেন তিনি। আলোর ভেতর 1 সেকেন্ড ঝুলে থাকলেন, কোনো শব্দ করলেন না। হাত থেকে পড়ে গেল রাইফেলটা। তারপর প্রচণ্ড একটা শক্তির টান দিল কেবলে। দেখে মনে হলো পিছন দিকে উড়ে যাচ্ছেন হ্যাস্টন। টানটা লাগছে তার পায়ে, হাত দুটো প্রসারিত, যেন ডাইভ দিতে যাচ্ছেন। পলকের জন্য আলোয় উদ্ভাসিত হয়ে উঠল তার মুখ। সেখানে কোনো আতঙ্ক, কোনো কষ্ট বা কোনো প্রতিবাদ দেখতে পেল না রানা। শুধু বিস্ময়ের ভাব ফুটে আছে হ্যাস্টনের চেহারায়। ভাগ্যের নির্মম পরিহাসে তিনি যেন হতবম্ব। ডেকে পড়ল রাইফেল। একটা বুলেট ছুটল, বুলোয়ারকে লেগে ছিটকে গেল আরেক দিকে। রানার মনে হলো হ্যাস্টনের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কেবল থেকে কি যেন খসে পড়ল একটা। তবে পানিতে কোনো শব্দ হলো না, কারণ সেই মুহূর্তে বিকট শব্দে লোহার পোস্টে টান দিল কেবল। কেবলের টান পড়ার সঙ্গে সঙ্গে পেছন দিকে ছুটল বোট। ঢেউগুলো লাফ দিয়ে বোটে উঠল, পানির ছিটা ভিজিয়ে দিল ওদেরকে। তারপর রানা দেখল পানি থেকে উঠে আসছে কেবল। গলা ফাটালো ও, উঠে আসছে ওটা। কোথায়? গর্জে উঠলেন ডক্টর ফ্যারেল। কোথায়? এই সময় সবেগে উঠলে ওটা পানির আওয়াজ পেল ওরা। সেই সঙ্গে গুরু গম্ভীর একটা গর্জন শোনা গেল। উৎকট দুর্গন্ধ ঢুকলো নাকে। ঝর্ণার মতো ঝরঝর করে নেমে এসে যে পানি ওদেরকে ভিজিয়ে দিচ্ছে তা কালির মতো কালো। ডেকে হাঁটু গেড়েছিল রানা।
সিধে হতে যাচ্ছে এই সময় দেখতে পেল স্ট্যান্ড থেকে 10 কি 15 ফুট পেছনে রূপালী একটা ঝিলিক। দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পারল কি ওটা। কেবলের রোয়াগুলো ছিঁড়ে যাচ্ছে পাক কাছে পরস্পরের সঙ্গে। চিৎকার করলো, পালান! হোয়াট? হা করে তাকালেন ডক্টর ফ্যারেল। ডাইভ দিয়ে তার উপর পড়ল রানা, ডেকে ফেলে দিল তাকে। ওরা পড়ে যাচ্ছে। বোটের পিছন থেকে বিস্ফোরণের মতো একটা শব্দ হলো, যেন একটা টানেলের ভেতর ম্যাগনাম পিস্তল থেকে গুলি ছোড়া হয়েছে। পর মুহূর্তে বাজতে শুরু করেছে তীক্ষ্ণ একটা হুইসেল। মাথার উপর দিয়ে কর্কশ আর্তনাদ তুলে ছুটে গেল এক প্রস্ত কেবল। ভেঙ্গে চুরমার করে দিল কেবিনের পেছনের জানালাটা। দ্বিতীয় আরেক প্রস্ত কেবল অনুসরণ করলো ওটাকে। ওরা শুনতে পেল ডক্টর ফ্যারেলের ক্যামেরা হাউজিং স্টিল বাল্কহেড আচারকে টুকরো টুকরো হয়ে গেল। কিছুক্ষণ দোল খেলো বোট, আগুপিছু করলো, তারপর স্থির হয়ে গেল। জেসাস গড! সশব্দে হাঁপ ছাড়লেন ডক্টর ফ্যারেল। একটা গড়ান দিয়ে তার উপর থেকে নেমে সিধে হলো রানা। পেছন দিকে অন্ধকারে তাকালো। এমন কিছু নেই যা দেখে বোঝা যেতে পারে ওখানে কখনো কিছু ছিল। পানি সম্পূর্ণ শান্ত, কোথাও কোনো শব্দ নেই, নিস্তব্ধ। সাগরে শোনা যাচ্ছে শুধু বাতাসের ফিসফিসানি। ডক্টর ফ্যারেলের চেহারা কার্ডবোর্ডের মতো মলিন। ডেক থেকে উঠে দাঁড়াবার সময় কাঁপছেন থরথর করে। আমি কখনোই ধারণা করতে পারিনি, শুরু করলেও ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো গলা। ভুলে যান, বলল রানা। বোটের গা ঘেঁষে রশির ছেঁড়া টুকরো গিজগিজ করছে। ওয়াটারম্যানকে নিয়ে সেগুলো তুলছে ও। আপনার কথাই ঠিক, বললেন ডক্টর ফ্যারেল। প্রথম থেকেই আপনি ঠিক বলে আসছেন। এমন কোনো উপায় নেই যার সাহায্যে ওটাকে আমরা... শুনুন ডক্টর ফ্যারেল। পুরো ভদ্রলোকের দিকে ঘাড় ফিরিয়ে তাকালো রানা। ভাবল উনি একেবারে মুষড়ে পড়েছেন। কিছুক্ষণের মধ্যে অসুস্থ হয়ে পড়ল। আশ্চর্য হবার কিছু নেই। প্রথমে তীরে ফিরে চলুন, তারপর আত্মসমালোচনা করার আর শোক প্রকাশের প্রচুর সময় পাওয়া যাবে। মিস্টার হ্যাস্টনের জন্য আমরা সবাই দুঃখিত, কিন্তু এই মুহূর্তে আমি চাই নিরাপদ জায়গায় সরে যেতে। আপনি ক্যাবিনে গিয়ে শুয়ে পড়ুন প্লিজ। ছেঁড়া রশিগুলো বোটে তোলার পর স্ট্যান্ড থেকে নিচের দিকে ঝুঁকলো ওয়াটারম্যান। বলল, ভাবছি রশির দু একটা টুকরো প্রোপেলারে জড়ায়নি তো। নিচে নেমে একবার দেখতে চাও? জিজ্ঞেস করলো রানা, তাকিয়ে আছে সামনের দিকে। আমি চাই না। তারপর বলল, ডক্টর ফ্যারেলের একটা ধারণা সত্যিই প্রমাণিত হয়েছে। কাজে লেগেছে টোপটা। কেমিক্যালের গন্ধ পেয়েই ছুটে এসেছিল ওটা। কিন্তু এখন কি হবে কে জানে। ওটার আদিম প্রবৃত্তি চরিতার্থ না হলে কি ঘটাবে বলা কঠিন। ক্যাবিনে ঢুকলো রানা। টেবিলে বসে আছেন ডক্টর ফ্যারেল। ভিডিও টেপ রিওয়াইন্ড করছেন। মনিটরে চোখ রেখে রেকর্ড করা দৃশ্যগুলো দেখছেন। কি দেখতে পাবেন বলে আশা করছেন? জিজ্ঞেস করল রানা। যদি কোনো আকৃতি দেখতে পাই, বললেন ডক্টর ফ্যারেল। ঝাপসা হলেও একটা আভাস পেতে চাই। হুইল হাউসের দিকে পা বাড়িয়ে কাঁধের উপর দিয়ে ওয়াটারম্যানের দিকে তাকালো রানা। অয়েল প্রেশার চেক করো ড্যাডি। ইঞ্জিন রুমের হ্যাজ খুলে নিচে তাকালো ওয়াটারম্যান। হঠাৎ সিটের উপর একটা ঝাঁকি খেলেন ডক্টর ফ্যারেল। জেসাস, ম্যারিয়ার জেসাস! চোখ দুটো বিস্ফোরিত। তাকে আছেন মনিটরে, অন্ধের মতো রেকর্ডারের কন্ট্রোল হাত রাখছেন। ছুটে এসে তার পেছনে দাঁড়ালো রানা ও ওয়াটারম্যান। ট্যাপ কন্ট্রোল খুঁজে পেয়ে পজ বাটনে চাপ দিলেন ডক্টর ফ্যারেল। মনিটরে শুধু ফেনা আর বুদবুদ দেখা যাচ্ছে। প্রেম অ্যাডভান্স বাটনে চাপ দিলেন ডক্টর ফ্যারেল। লাভ দিল দৃশ্যটা। ওই আমাদের টোপ, বললেন তিনি। ঘন আর চকচকে একটা জিনিসের দিকে আঙ্গুল তাক করলেন। সাদা কালো স্ক্রিনে ওটাকে গাঢ় রূপালী মাছের মতো লাগছে। পরবর্তী প্রেমে অদৃশ্য হয়ে গেল সেটা। তারপর আবার স্ক্রিনের উপর দিকে উদয় হলো। স্ক্রিনের নিচের দিকটা দেখালেন ডক্টর ফ্যারেল। বললেন, এবার দেখুন। ধূসর রঙের কুদ সদৃশ একটা আকৃতি স্ক্রিনের নিচ থেকে মাথা ছাড়া দিল। উপর দিকে উঠে আসছে, যতক্ষণ না ডেকে ফেলল পুরোটা স্ক্রিন।
প্রেম বদলে যাচ্ছে আগের মতো। ধূসর রঙের ছায়াটা এখনো উপর দিকে উঠছে, আর তারপরে স্ক্রিনের তলার দিকটায় সাদাটে কি যেন একটার অনুপ্রবেশ ঘটল। ওটার মাথার দিকটা ক্রমশ বেঁকে গেছে, উপর দিকে উঠে আসছে, যেন স্ক্রিনটাকে ঢেকে ফেলতে চায়। জিনিসটা নিশ্চয়ই ক্যামেরার কাছ থেকে সরে যাচ্ছে, কারণ দৃশ্যটা ক্রমশ চড়া হতে শুরু করেছে। নিখুঁত সাদাটে একটা বৃত্তের আকৃতি পেল জিনিসটা। বৃত্তের মাঝখানে আর একটা নিখুঁত বৃত্ত, কয়লার চেয়েও কালো। মাই গড, বলল ওয়াটারম্যান, ওটা কি একটা চোখ? মাথা ঝাঁকালেন ডক্টর ফ্যারেল। কত বড়? রুদ্ধশ্বাসে জানতে চাইল রানা। বলতে পারছি না, উত্তর দিলেন ডক্টর ফ্যারেল। ওটার সঙ্গে তুলনা করা যায় এমন কিছু নেই, তবে ক্যামেরার ফোকাল লেন্থ যদি 6 ফুট হয় আর চোখটা যদি পুরো প্রেম জুড়ে থাকে, ওটার আকার হবে তাহলে এরকম। 2 ফুট ব্যবধানে হাত দুটো উঁচু করলেন তিনি। 1 সেকেন্ড নিজের হাত দুটোর দিকে তাকিয়ে অবাক হয়ে থাকলেন, যেন চোখের যে আকৃতি তিনি তৈরি করেছেন তা নিজের কাছেই অবিশ্বাস্য লাগছে। তারপর এমন নিচু স্বরে কথা বললেন, কোনো রকমে শোনা গেল, তার মানে ওটা 90 ফুট, সম্ভবত আরো বড়। রানার দিকে তাকালেন। ওটা 100 ফুটে একটা দানব হতে পারে। কথা না বলে তাকিয়ে থাকলো রানা। মুখ শুকিয়ে গেছে ওর, হার্টবিট বেড়ে গেছে। ভয়ে ভয়ে একবার ওর দিকে, একবার ডক্টর ফ্যারেলের দিকে তাকাচ্ছে ওয়াটারম্যান। ধাপ দুটো টপকে হুইল হাউসে চলে এলো রানা। জানালা দিয়ে তাকিয়ে দেখল ভোর হয়ে আসছে। এরই মধ্যে হালকা নীল হয়ে উঠেছে পূব দিকের আকাশ। দিগন্তে ফিকে লাল একটা রেখা তৈরি হয়েছে। স্টার্টার বাটনে চাপ দিল রানা। ইঞ্জিন রুম থেকে ওয়ার্নিং বেল বাজার অপেক্ষায় থাকলো। খক খক করে কেশে জ্যান্ত হয়ে উঠবে ইঞ্জিন, কিন্তু শুধু ক্লিক করে একটা শব্দ হলো, আর কিছু শোনা গেল না। বাটনে আবার চাপ দিল রানা। এবার কোনো শব্দই হলো না। বিড়বিড় করে কিছু বললেও রাগে কোনোই দিয়ে গুঁতো মারল হুইলে। ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না দেখেই বুঝে ফেলেছে কারণটা। জেনারেটর থেকে কোনো শব্দ আসছে না, তার মানে রাতেও কোনো একসময় জেনারেটরের ফুয়েল শেষ হয়ে গেছে। আপনা থেকেই দায়িত্ব নিয়েছিল ব্যাটারি, কিন্তু ঘন্টার পর ঘন্টা আলো জ্বলেছে, রেফ্রিজারেটর, ফ্যাথোমিটার আর ফিশ পাইন্টার চলেছে, ফলে ব্যাটারির শক্তিও ফুরিয়ে গেছে। এখনো সামান্য যে শক্তি আছে, বড় আকৃতির ডিজেল ইঞ্জিনটাকে জ্যান্ত করার জন্য যথেষ্ট নয়। পুরোপুরি চার্জ করা দুটো কম্প্রেসর ব্যাটারি আছে, একটা বেছে নিয়ে মেইন ইঞ্জিন নিয়ে যেতে হবে। প্রথমে ওটাকে নামাতে হবে মাউন্ট থেকে, তারপর রাজ্যের মেশিনারির ভেতর দিয়ে টেনে নিয়ে যেতে হবে ইঞ্জিন রুমে, বসাতে হবে ইঞ্জিনের পাশে। অত্যন্ত খাটনির কাজ, তবে এড়িয়ে যাবার উপায় নেই। হুইল হাউস থেকে বেরোতে যাবে, খেয়াল হতে দাঁড়িয়ে পড়ল। ইনস্ট্রুমেন্টগুলো বন্ধ করা দরকার পাওয়ার বাঁচানোর জন্যে। নতুন ব্যাটারির সমস্ত শক্তি ইঞ্জিন চালু করার জন্য দরকার হবে। ফ্যাথোমিটারের নব গোড়ালো রানা। স্টাইল অ্যাচের নড়াচড়া থেমে গেল। ফিশ পাইন্ডারের সুইচ আরও খানিক দূরে, সেদিকে হাত বাড়িয়ে স্ক্রিনের দিকে তাকানো। স্ক্রিনটা এখন খালি নয়। প্রথমে রানা ভাবলো, যাক, সাগরের তলায় প্রাণ ফিরে আসছে। তারপর আরও কাছ থেকে তাকালো, উপলব্ধি করলো স্ক্রিনে এরকম দৃশ্য আগে কখনো দেখেনি। ছোট ছোট বিন্দুগুলো ছড়ানো ছিটানো মাছের প্রতিনিধিত্ব করে, কিন্তু বিন্দুগুলো অনুপস্থিত। মোটা দাগ দেখলে বোঝা যায় ওখানে বড় আকৃতির মাছ আছে, কিন্তু সেরকম কোনো দাগও নেই। স্ক্রিনে একটা জিনিসই শুধু দেখা যাচ্ছে, নিরেট একটা স্তূপ। মনে হলো স্তূপটা জ্যান্ত। কিছু একটা সার্ফেসের দিকে উঠে আসছে দ্রুত। সাগরের তলা থেকে একটা টর্পেডোর মতো উপর দিকে ছুটল জলদানব। কোনো দর্শক থাকলে ভাবতো পালাচ্ছে ওটা, কারণ পিছন দিকে ছুটছে, কিন্তু না, পালাচ্ছে না। প্রকৃতি ওটাকে প্রচণ্ড বেগে দক্ষতার সঙ্গে পেছন দিকে ছোটার মতো তৈরি করেছে। আসলে আক্রমণে রয়েছে জলদানব। তেকোনা লেজ তীরের মাথার মতো টার্গেটের দিকে গাইড করছে ওটাকে। চাবুকের মুগুর থেকে লেজের ডগা পর্যন্ত 100 ফুটেরও বেশি লম্বা ওটা, ওজন 12 টন। তবে নিজের আকৃতি সম্পর্কে ওটার কোনো ধারণা নেই, জানে না পানির জগতে তার ক্ষমতাই সবচেয়ে বেশি।
জলদানবের চাবুকগুলো শরীরের সঙ্গে সেটে আছে এখন, বাহুগুলো পরস্পরের সঙ্গে জড়ানো। গতি বেশি পেতে হলে এভাবেই ওগুলোকে রাখতে হবে। ওটার কেমিস্ট্রি এলোমেলো হয়ে গেছে, ফলে রং বদলেছে বহুবার। ইন্দ্রিয়গুলো অস্থির হয়ে উঠেছে সংকেতগুলোর অর্থ বোঝার জন্যে। প্রথমে যৌন সঙ্গমের অদম্য ইচ্ছে অনুভব করছিল, কিন্তু মিলিত হতে ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়ে। তারপরও অচেনা একটা বস্তু আদিম প্রকৃতি জাগিয়ে তোলার মতো গন্ধ ছেড়ে দিশেহারা করে তোলে তাকে। মিলিত হবার চেষ্টা করে, সে ব্যর্থ হয়। অচেনা বস্তুটা তার জন্য একটা হুমকি হয়ে দাঁড়ায়। অজ্ঞতা তার চাবুক আর বাহু সাহায্যে জিনিসটাকে ধ্বংস করে দেয় সে। এখন খেপে গেছে জলদানব, প্রচণ্ড রাগে ফুঁসছে। এ এক নতুন ধরনের রাগ তার। জলদানবের রং এখন গভীর গাঢ় লাল। এর আগে অতিকায় স্কুলের রাগ হলেই ধ্বংসযজ্ঞে মেতে উঠত, ফলে খানিক পরই পানি হয়ে যেত রাগ। কিন্তু এবার একটা কোনো মতে দূর হচ্ছে না, আরও যেন বাড়ছে। এবং এখন তার সামনে একটা উদ্দেশ্য আছে, আছে একটা টার্গেট। কাজেই সাগরের তলা থেকে উপরে উঠে আসছে জলদানব। শুধু ধ্বংসযজ্ঞে আর সন্তুষ্ট হবে না, আজ তাকে হত্যার নেশা পেয়েছে। ফিশ পাইন্টারে চোখ রেখে বিড়বিড় করল রানা। 1000 ফুট। স্কুইডটা 1000 ফুট নিচে রয়েছে, ছুটে আসছে দ্রুত। তার মানে খুব বেশি হলে 5 মিনিট সময় পাবে ওরা। লাফ দিয়ে কেবিনে ঢুকলো। বোট হুক টেডি, জলদি। ফায়ারের জন্য ডেটোনেটর রেডি কিনা দেখে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি ব্যাপার, আবার কি হলো জিজ্ঞেস করলেন ডক্টর ফ্যারেল। আবার ওটা উঠে আসছে, বলল রানা। বোট চলবে না, ব্যাটারি শেষ। হ্যাজ গলে ইঞ্জিন রুমে অদৃশ্য হয়ে গেল। ফ্লাইং ব্রিজে উঠে বোট হুকটা তুললো ওয়াটারম্যান, তারপর বোমাটা পরীক্ষা করলো। গ্লিসারিন আর গ্যাসোলিন দিয়ে তৈরি ফেট শক্ত হয়ে গেছে, তবে এখনো ভেজা ভেজা। বিস্ফোরকের চারিদিকে ভালো করে সেটে দিল সে। এরপর কাঁচের শিশিটা পেস্টের আরও গভীরে ঢুকালো। বোট হুকের শেষ মাথাটা চারিদিকে ছুটি ছুটি করলো যাতে পড়ে না যায়। সহজ একটা ডিভাইস, কাজ না করার কোনো কারণ নেই। ফসফরাসে বাতাস লাগা মাত্র আগুন ধরবে, সঙ্গে সঙ্গে একটা চেইন রিয়াকশন শুরু হবে, বিস্ফোরিত হবে সেমটেক্স। ওদেরকে শুধু দেখতে হবে স্কুইড যেন বোতলটা কামড়ায় কিংবা চাবুকের বাড়ি দিয়ে ভেঙে ফেলে। 100 ফুটে একটা দৈত্যকে বিস্ফোরক গেলানো সহজ কাজ। তারপর সময় মতো লাফ দিয়ে সরে যেতে না পারলে ওটার সঙ্গে ওরাও ছিন্নভিন্ন হয়ে যাবে। হঠাৎ অসুস্থ বোধ করল ওয়াটারম্যান। শান্ত সাগরের দিকে তাকালো সে। সদ্য উঠে আসা সূর্যের আলো চকচক করছে, সব কিছু শান্ত নিরাপদ দেখাচ্ছে। মিস্টার রানা কি করে বুঝলেন আবার উঠে আসছে ওটা? স্ক্রিনে হয়তো একটা তিমি দেখেছেন তিনি। এসব চিন্তা বাদ দাও, হাতের কাজ সরো, তৈরি হও, বোমাটা কাজ করবে। ইঞ্জিন রুমে হামাগুড়ি দিচ্ছে রানা। সামলে ঠেলে নিয়ে যাচ্ছে বাড়ি 12 ভোল্ট ব্যাটারি। ওর হাঁটু আর কোনোয়ের চামড়া রক্তাক্ত হয়ে গেছে, পা দুটো ক্র্যাম্পের শিকার। যখন বুঝলো কেবলটা ব্যাটারির নাগাল পাবে, অকেজো ব্যাটারি থেকে খুলে নিল সেটা। মাউন্ট থেকে অকেজো ব্যাটারি খোলার ঝামেলায় গেল না। নতুন ব্যাটারি কাত হয়ে পড়ে গেলে বা কেবল ছিঁড়ে পেলে কিছু আসে যায় না ওর। ইঞ্জিন একবার চালু হলে ওটা আর দরকার হবে না। শান্তভাবে কাজ করছে রানা। কেবলগুলো ঠিকমতো জোড়া লাগানো হচ্ছে কিনা দেখে নিয়ে পজিটিভের সঙ্গে পজিটিভ, নেগেটিভের সঙ্গে নেগেটিভ কাজটা শেষ করে মইয়ের দিকে ছুটল ও। জলদানবের শিকার সরাসরি উপরে, চোখ দিয়ে সেটাকে দেখতে পাচ্ছে, শরীরের সেন্সরের সাহায্যে অনুভবও করতে পারছে। শিকারের ভালো মন্দ বোঝার জন্যে বা খুঁটিয়ে দেখার জন্য থামল না ওটা। প্রাণের লক্ষণ বা খাবারের কোনো গন্ধ আছে কিনা জানার কোনো গরজ নেই। তবে যেহেতু শিকার অচেনা, সতর্ক হবার প্রয়োজনীয়তা অনুভব করলো ওটা। জিনিসটাকে ঘিরে চক্কর দিতে শুরু করলো। তিমি যেমন সোনার ইম্পালস ছাড়ে, ফিরে আসা ইম্পালস ডিসাইপার করে অচেনা বস্তুটার তলা দিয়ে চক্কর দেওয়ার সময় আর্কিটিউথিস ডাক্স ও তাই করল। এবার জিনিসটাকে চোখ দিয়েও দেখল সে। তার ছোটার পথের সামনে তৈরি হলো একটা প্রেসার ওয়েভ। তারপর হঠাৎ ওটার উপরে ঝুলে থাকা শিকার থেকে বিস্ফোরিত হলো তুমুল শব্দ। সেই সঙ্গে শিকার সচল হলো। আওয়াজ আর গতিটাকে যুদ্ধের আহ্বান বলে ধরে নিল জলদানব। পেটের প্যানেল ঘোরালো, সেই সঙ্গে ঘুরে গেল তার পুরোটা দৈর্ঘ্য। হামলা শুরু করলো জলদানব।
ওর নিচে বোট উঁচু হচ্ছে অনুভব করে দম আটকালো রানা। তাড়াতাড়ি চাপ দিল বোতামে। 1 সেকেন্ড পর ডিজেল ইঞ্জিনের আওয়াজ এলো কানে। ইঞ্জিন পুরোপুরি সচল হবার অপেক্ষায় থাকলো না ও। গায়ের জোরে সামনে ঠেলে দিল থ্রোটল, হেলান দিল সেটার উপর। প্রথমে লাফ দিয়ে সামনে বাড়ল বোট, তারপর হঠাৎ হারিয়ে ফেলল গতি, যেন স্টার্নের সঙ্গে নোঙ্গর বাঁধা রয়েছে। পেছন দিকটা দেবে গেল, উঁচু হলো বো, ছিটকে বাল কেটে পড়ল রানা। পর মুহূর্তে বোটের সামনের দিকটা নিচু হলো, নাক ঢুকাচ্ছে পানিতে, এখনো গতি পাচ্ছে না। বদলে যাচ্ছে ইঞ্জিনের আওয়াজ, প্রথমে কর্কশ গর্জন, তারপর প্রতিবাদের সুরে গঙ্গাতে শুরু করলো, সবশেষে খক খক করে কাশছে। দুবার কেশে থেমে গেল ইঞ্জিন, অচল পড়ে থাকলো সাগরে। সর্বনাশ! চেহারা কালো হয়ে গেল রানার। স্কুইডটা সি কুইনের প্রোপেলার ভেঙে ফেলেছে। হঠাৎ শীত অনুভব করল ও। ক্যাবিন হয়ে আপনার ডেকে বেরিয়ে এলো রানা। মিডশিপ হ্যাচের কাছে দাঁড়িয়ে রয়েছেন ডক্টর ফ্যারেল। দাঁড়ানোর ভঙ্গিটা অসা, বোকার মতো তাকিয়ে আছেন সাগরের দিকে। রানা সাড়া পেয়ে জিজ্ঞেস করলেন, ওটা কোথায় বলুন তো? আপনি বললেন যে ঠিক আমাদের নিচে, বলল রানা। খুব সাবধান, যা করবেন বুঝে শুনে করবেন। স্টার্নে চলে এলো সে। ট্রান্সমের উপর দিয়ে পানির দিকে তাকালো। সুইম স্টেপের কয়েক ফুট নিচে বোটের তলা থেকে সাপের মতো এঁকে বেঁকে বেরিয়ে আসছে একটা টেন্ট্যাকল এর ডগা। রানার পাশে এসে দাঁড়িয়েছেন ডক্টর ফ্যারেল। বললেন, কোনো সন্দেহ নেই, ওটা দিয়ে প্রোপেলার জড়িয়ে ধরতে চেষ্টা করেছিল। একটা বাহু হারিয়ে এবার যদি শান্ত হয়, বলল রানা, বা ভয় পায়। মাথা খারাপ, ডক্টর ফ্যারেল বললেন, আরো বরং খেপে উঠবে। মুখ তুলে ফ্লাইং ব্রিজে তাকালো রানা। দেখলো রেলিং ধরে দাঁড়িয়ে রয়েছে ওয়াটারম্যান, হাতে জ্যারি হ্যাস্টনের রাইফেল। মই বেয়ে উঠতে শুরু করলো। শুনতে পেল ডক্টর ফ্যারেল বলছেন, মিস্টার রানা বলুন। আমি দুঃখিত, বললেন ডক্টর ফ্যারেল, এর জন্য একা আমি দায়ী। ভুলে যান, এখন দুঃখিত হওয়া সময়ের অপচয় মাত্র। তাড়াতাড়ি একটা লাইফ জ্যাকেট পরে নিন। তার মানে আমরা কি ডুবে যাচ্ছি? এখনো না, বলল রানা, তবে সম্ভাবনা আছে। একটা রড হোল্ডারে খাড়াভাবে ঝুলছে বটুক। নামিয়ে সেটার ওজন অনুভব করল রানা। আমাকে দিন, বলল ওয়াটারম্যান। বটুকে শেষ মাথায় আটকানো বোমাটা ইঙ্গিতে দেখালো। না টেডি, বলে জোর করে একটু হাসলো রানা। এই বোটে আমি ক্যাপ্টেন, এটা ক্যাপ্টেনের দায়িত্ব। তারপর দুজনই ওরা পানির দিকে তাকালো। অন্ধকারে মোচড় খাচ্ছে জলদানব। ব্যথা ও বিস্ময়ে দিশেহারা, সদ্য হারানো টেন্ট্যাকলের গোড়া থেকে সবুজ তরল পদার্থ বেরিয়ে আসছে। জলদানব পঙ্গু হয়ে যায়নি, শক্তির কোনো অভাব অনুভব করছে না। শুধু জানে যেটাকে শিকার বলে ধারণা করেছিল সেটা শুধু শিকার নয়, শত্রুও। আবার সারফেসের দিকে উঠতে শুরু করলো জলদানব। রানা আর ওয়াটারম্যান বোর দিকে তাকিয়ে আছে। হঠাৎ ওদের পেছন থেকে তীক্ষ্ণ আত্মচিৎকার বেশি এলো ডক্টর ফ্যারেলের। না! চরকির মতো হাত পাক ঘুরে স্ট্যান্ডের দিকে তাকালো ওরা। পরমুহূর্তে স্থির পাথর হয়ে গেল। ব্লু আর্কের উপর দিয়ে কিছু একটা উঠে আসছে। মুহূর্তের জন্য মনে হলো জিনিসটা যেন প্রকাণ্ড আকারের লাল একটা শামুক, গা থেকে পিচ্ছিল কি যেন ঝরছে। তারপর ওটার সামনের অংশ ঠোঁটের মতো উল্টে গেল, আরও উঁচু হচ্ছে, ছড়িয়ে পড়ছে, যতক্ষণ না চড়ায় 4 ফুট আর লম্বায় 8 ফুট হলো। আড়াল করলো রোদকে। জিনিসটার গায়ে সজীব বৃত্ত গিজগিজ করছে, প্রতিটি এক একটা ক্ষুধার্ত মুখ। রানা দেখতে পেল প্রত্যেক বৃত্তের মাঝখানে চকচক করছে কালো একটা করে ফলা। গুলি করো টেডি, চিৎকার করলো, ফায়ার! কিন্তু হা করে দাঁড়িয়ে থাকলো ওয়াটারম্যান। সম্মোহিত হয়ে পড়েছে সে। তার হাতের রাইফেল কোনো কাজে আসছে না। তারপর ওদের নিচে কিছু একটা শুনতে পেলেন ডক্টর ফ্যারেল। ঘুরলেন বাম দিকে। পর মুহূর্তে তার গলা থেকে আত্মচিৎকার বেরিয়ে এলো। বোটের মাঝখানে চুপিসারে উঠে আসছে জলদানবের আর একটা চাবুক। তীক্ষ্ণ চিৎকার শুনে সংবেদ ফিরল ওয়াটারম্যানে। ঝট করে ঘুরে 3টে গুলি করল সে। একটা অনেক উপর দিয়ে চলে গেল, দ্বিতীয়টা লাগলো বাল খেটে, ছিটকে আরেকদিকে বেরিয়ে গেল। শেষ বুলেটটা চাবুকের ডগায়, অর্থাৎ মুগুর আকৃতির
ঠিক মাঝখানে ঢুকল। মাংস কোনো প্রতিক্রিয়া হলো না, কোনো রক্ত ঝরল না, এমনকি একটু ঝাঁকিও খেলো না। মনে হলো বুলেটটা যেন গিলে ফেলেছে। দুটো চাবুকি আরও বেশি করে উঠে আসছে বোটে, মোচড় খাচ্ছে সাপের মতো। লাল মাংসের স্তূপ তৈরি হচ্ছে, প্রতিটি ইঞ্চি আপন ছন্দে নড়াচড়া করছে, কাঁপছে, যেন প্রতি ইঞ্চি দিয়ে অনুভব করতে চায়। ওগুলো সম্ভবত আন্দাজ করতে পারছে যে বোটে জ্যান্ত কিছু আছে, কিছু নড়াচড়া করছে, কারণ দেখা গেল চাবুকের মাথার মুগুরগুলো সামনে বাড়তে শুরু করলো, অনুসন্ধানী মাকড়সার মতো। ডক্টর ফ্যারেলকে মনে হলো পুঙ্গু হয়ে গেছেন, তার চোখের পাতা পড়ছে না, স্থির অনড় দাঁড়িয়ে আছেন তিনি। ডক্টর ফ্যারেল, চিৎকার করলো রানা, পালিয়ে আসুন, সরে আসুন ওখান থেকে। দুটো চাবুকি যখন স্টার্নে উঁচু স্তূপ হয়ে উঠল, এক মুহূর্তের জন্য থেমে গেল ওগুলোর নড়াচড়া, যেন ইতস্তত করছে জলদানব। আর তারপরেই হঠাৎ একসঙ্গে লম্বা হলো চাবুক দুটো, শক্ত টান টান হয়ে আছে পেশি। সেই সঙ্গে বোটের স্টার্ন নিচের দিকে ডেবে গেল। বোটের পেছনে মাথা চাড়া দিচ্ছে সাগর, যেন জন্ম দিচ্ছে একটা পাহাড়কে। শুষে নেওয়ার তীব্র একটা আওয়াজ হলো, সেই সঙ্গে শোনা গেল একটা গর্জন। ও গড, চেঁচিয়ে উঠল রানা। বোটে উঠে আসছে, পিছিয়ে এলো, কাদের পাশে ধরে আছে বোট হুক। প্রথমে ওরা টেন্ট্যাকনগুলো দেখতে পেল। শার্টটা ছুঁড়ে দেওয়া বাহু আঁকড়ে ধরল স্টার্ন, যেন একজন অ্যাথলেট নিজেকে কোনো প্যারালাল বারে তুলে আনছে, উপরে ওঠার জন্য চাপ দিচ্ছে নিচের দিকে। তারপর ওরা একটা চোখ দেখল, সাদাটে হলুদ আর এত বড় যে বিশ্বাস করা যায় না, যেন সূর্যের নিচে একটা চাঁদ উঠছে, মাঝখানে অতল গহীন কালো একটা গোলক। পানিতে ডুবে না যাওয়া পর্যন্ত নিচের দিকে ডেবে গেল স্টার্ন। বোটে পানি উঠল, ছুটে এলো সামনের দিকে, ঢুকে পড়ছে আফটার হ্যাচগুলো। সত্যি যে এসব ঘটছে, চোখে দেখেও অবিশ্বাস্য লাগছে রানার। ডুবে যাচ্ছে ওরা, ভাবলো বোট ডুবে গেলে সবাই ওরা পানিতে পড়বে, আর তখন একটা একটা করে শিকার ধরবে ওটা। এবার অন্য চোখটা উঁচু হচ্ছে, মুখ ঘুরিয়ে ওদের দিকে ফিরল ওটা। মনে হলো চোখ দুটো স্থির হয়ে আছে ওদের উপর, চোখ দুটোর সামনে বাহুগুলো কাঁপছে, মোচড় খাচ্ছে, আর বাহুগুলোর গোড়ায় একটা টার্গেটে বুলস আইয়ের মতো। 2 ফুট লম্বা ঠোঁট, তীক্ষ্ণ আর ফোলা, খাবারের প্রত্যাশায় খুলছে আর বন্ধ হচ্ছে ঘন ঘন। শব্দটা ঠিক যেন একটা বনভূমি ঝড়ের কবলে পড়েছে, বিশাল সব গাছের কাণ্ড ভেঙে যাচ্ছে বিকট আওয়াজের সঙ্গে। হঠাৎই সংবিত ফিরল ডক্টর ফ্যারেলের। ঘুরলেন তিনি, ছুটলেন, পৌঁছে গেছেন মইয়ের তলায়, ধাপ বেয়ে উঠতেও শুরু করেছেন। ফ্লাইং ব্রিজে ওঠার জন্য অর্ধেকটা মই পেরিয়ে এসেছেন। এই সময় তাকে দেখতে পেল স্কুইডটা। মোচড় খেয়ে কুকড়ে ছোট হয়ে গেল একটা চাবুক, শূন্য উঠল, তারপর ছেড়ে দেওয়া স্প্রিংয়ের মতো সামনে ছুটল। ডক্টর ফ্যারেলের নাগাল পেতে চাইছে। ওটাকে আসতে দেখলেন তিনি, মাথা নিচু করে ধাপের উপর বসে পড়তে চাইলেন, কিন্তু পিছলে গেল পা। হাত দিয়ে ধাপ ধরে ঝুলে আছেন। চাবুকটা তাকে নয়, মুইটাকে পেঁচালো, এক টানে বালখেট থেকে ছিঁড়ে নিল, ঝুলিয়ে রাখলো ফ্লাইং ব্রিজের উপর। ধাপ ধরে এখনও দোলকাচ্ছেন ডক্টর ফ্যারেল, তোবড়ানো একটা পুতুলের মতো লাগছে তাকে। হাত ছেড়ে দিন ডক্টর, চিৎকার করলো রানা, খসে পড়ুন। সেই মুহূর্তে অপর চাবুকটা বাতাসে শীষ কেটে ছুটে এলো, আঘাত করতে চাইছে ডক্টর ফ্যারেলকে। মইয়ের ধাপ ছেড়ে দিলেন ডক্টর ফ্যারেল। ফ্লাইং ব্রিজের আউটবোর্ড লিপে পা দিয়ে পড়লেন তিনি। এক মুহূর্ত ওখানেই দাঁড়িয়ে টললেন, নাচানাচি করে রেলিং ধরতে চেষ্টা করছে হাত দুটো। বিস্ফোরিত হয়ে আছে চোখ, হা হয়ে আছে মুখ, তারপর প্রায় স্লো মোশনে পিছন দিকে হেলে পড়লেন তিনি, খসে পড়লেন সাগরে। চাবুকটা আছাড় মারল মইটাকে, ছুঁড়ে ফেলে দিল আরেক দিকে। ক্লিপ শেষ না হওয়া পর্যন্ত স্কুইডটাকে গুলি করলো ওয়াটারম্যান। ট্রেসার বুলেটগুলো ভেজা ঝপঝপে মাংসে ঢুকে হারিয়ে গেল। জলদানবের লেজ আচার খেলো, শরীরটাকে বোটের আরও উপরে টেনে আনছে। পানির তলায় আরও খানিকটা ডেবে গেল স্টার্ন। পানি থেকে উঠে পড়লো বউ, সেই সঙ্গে নিচ থেকে বেশি এলো টুলস, চেয়ার আর তৈজসপত্র স্টিল বাল কেটে লেগে ভেঙে চুরমার হবার শব্দ। পালাও টেডি, রানার গলা। আপনি যান মিস্টার রানা, ওটাকে আমাকে দিন। যাও বলছি। ও গড!
রানার দিকে তাকালো। ওয়াটারম্যান কিছু বলতে চাইল, কিন্তু বলার আর কিছু নেই। বিস্ফোরিত চোখ নিয়ে বোট থেকে সাগরে লাফিয়ে পড়ল সে। পেছন দিকে ঘুরল রানা। কোনো রকমে দাঁড়িয়ে থাকতে পারছে। ওর নিচে ঢালু হয়ে রয়েছে ডেক। বাধ্য হয়ে বসে পড়তে হলো। একটা পা বাঁধিয়ে রাখলো রেলিংয়ে। জলদানব বোটটাকে ভেঙে টুকরো টুকরো করছে। এলোপাতাড়িভাবে একদিক থেকে আরেক দিকে ছুটে যাচ্ছে চাবুকগুলো। কিছুর স্পর্শ পেলে সঙ্গে সঙ্গে আঁকড়ে ধরছে ওটাকে। রশি জড়ানো একটা ড্রাম, হ্যাচ কাভার, অ্যান্টেনা মাস্ট আছাড় মেরে ভাঙছে, ফেলে দিচ্ছে সাগরে। ম্যান্টেনে বাতাস ভরার আর ফাইনাল দিয়ে তা বের করে দেওয়ার সময় স্কুইডটা গোদ শব্দ করছে, হাঁপিয়ে ওঠা শুকুরের মতো। আর তারপর হঠাৎ ধ্বংসযজ্ঞ বিরতি দিল সে। যেন জরুরি কি একটা মনে পড়ে গেছে, এমন ভঙ্গিতে ঘুরতে শুরু করলো বিশাল মাথা। মুখটা যেন অজগরদের একটা আস্তানা। ধীরে ধীরে রানার দিকে ঘুরে গেল ওটা। বাতাসে শীষ দিয়ে ছুটে এলো চাবুকগুলো। ফ্লাইং ব্রিজের একটা স্টিল স্ট্যান্সিয়নে জড়ালো। বেশিতে টান পড়ায় ওটার মাংস ফুলে উঠতে দেখলো রানা। টান দিল চাবুক। সামনের দিকে লাফ দিল স্কুইড। একটা পা রেলিংয়ে, একটা পা ঢেকে রেখে ভারসাম্য রক্ষা করছে রানা। মাথার উপর বোট হুকটা ধরে আছে হারপারের মতো। একটা মা পাবার চেষ্টা করলো। ঠোঁট থেকে কতটুকু দূরে রয়েছ। মনে হলো প্রকাণ্ড দানব রানার উপরে নেমে আসছে। নাগাল পাবার চেষ্টা করলে বাহুগুলো। কোনো দিকে খেয়াল নেই রানার। সমস্ত মনোযোগ এক করে তাকিয়ে আছে ঠোঁটটার দিকে। তারপর ছুটল। ঠিক ছুটতে পারলো কিনা বলা কঠিন, বরং বলা উচিত বোট হুকটা ওর হাত থেকে কেড়ে নেওয়া হলো। সেই সঙ্গে লোহার রেইলিংয়ের গায়ে ছিটকে পড়লো। দেখলো বোট হুক নিয়ে উঁচু উঁচু একটা চাবুক। ঝাঁকি দিয়ে সাগরে ফেলে দিল সেটা। শুধু একটা কথা ভাবতে পারছে রানা, আমি মারা যাচ্ছি। বাহুগুলো ওর নাগাল পাবার জন্য এগিয়ে আসছে। রেলিং বেয়ে উপরে ওঠার চেষ্টা করলো রানা। বাঁচার এখন একটাই উপায়, বোট থেকে নেমে যাওয়া। পানিতে নেমে যদি বোটের কাছ থেকে দূরে সরে যেতে পারে, ভাঙাচোরা কিছু একটার আড়ালে যদি লুকানো সম্ভব হয়। ওর নাগাল পেয়ে যাচ্ছে বাহুগুলো। এখন আর রেলিং টপকানো সম্ভব নয়। শরীরটা কুকড়ে ছোট করে ফেলতে চেষ্টা করলো রানা। পিছু হচ্ছে বসে বসে। কাত হয়ে থাকা ডেকে পিছলে গেল। ফ্লাইং ব্রিজের কিনারা থেকে ঢালু আপটা ডেকে পড়ে গেল। আপটার ডেকে কোমর সমান উঁচু হয়ে উঠেছে পানি। পানি কেটে রেলিংয়ের দিকে এগোলো রানা। না, সাগরে না নেমে আর কোনো উপায় নেই। জলদানব এবার কেবিনের কোণ ঘুরে ওর নাগাল পাবার চেষ্টা করলো। ঝুলে থাকলো ওর উপর। নৃত্যরত কেউটের মতো এদিক ওদিক নড়াচড়া করছে চাবুকগুলো। 7টা ছোট বাহু ওর নাগাল পাবার চেষ্টা করছে। এমনকি ডগা কাটা অষ্টম বাহুটাও স্থির নয়। ওকে ধরে ঠেলে দিতে চাইছে ঠোঁটের ভেতর। রানা ঘুরল, বোটের উপর দিকে ছুটল। ওর পাশের পানিতে আছাড় খেলো একটা বাহু। ঝট করে আরেক পাশে সরে গেল। ভারসাম্য ফিরে পেয়ে আবার পানির ভেতর দিয়ে ছুটল। আর কত দূর? 7 ফুট, 10 ফুট? না, বোট থেকে কোনো দিনই নামা হবে না ওর। তবু থামছে না রানা, কারণ আর কিছু করার নেই ওর। কারণ ওর ভেতর কি যেন একটা আত্মসমর্পণ করতে রাজি হচ্ছে না। একটা বাধা থামিয়ে দিল ওকে। পথ থেকে সেটাকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো রানা, কিন্তু জিনিসটা অসম্ভব ভারী, নড়বে না। কি ওটা দেখার জন্য তাকালো রানা। ভাবছে ওটার আড়ালে লুকাতে পারবে কিনা। মিডশিপ হ্যাচের বড় কাবার ভাসছে। কাবারের উপর পড়ে রয়েছে চেইনশ। ইতস্তত করেনি রানা, কিছু চিন্তাও করেনি। চেইনশটা তুলে নিয়ে টান দিল স্টার্টার কর্ডে। প্রথমবার স্টার্ট নিল ওটা। ছোট্ট মোটর জ্যান্ত হয়ে উঠল। চাপ দিল ট্রিগারে। ফলাটাকে ঘুরতে দেখলো। নিজের গলার আওয়াজ শুনল ও। ওকে। তারপর ঘুরল। মুখোমুখি হলো জলদানবের। মনে হলো এক মুহূর্তের জন্য বিরতি নিয়েছে ওটা। তারপরে রোমহর্ষক শব্দে বাতাস ছাড়লো। লাফ দিল রানার দিকে। আবার ট্রিগারে চাপ দিল রানা। করাতে তীব্র আওয়াজ উঠল। মোচড়ানো একটা উড়ন্ত বাহু রানার মুখের সামনে চলে এলো। সেটা লক্ষ্য করে করাতটা ঠেলে দিল। করাতের দাঁত কামড় বসালো মাংসে। সেই সঙ্গে অ্যামোনিয়ার দুর্গন্ধ গ্রাস করলো ওকে। প্রতিবাদ করলো মোটর। কমে গেল গতি, যেন বীজে কাঠ কাটতে গিয়ে হাঁপিয়ে উঠেছে। রানা ভাবলো, না, হাল ছেড়ো না, ডুবিও না আমাকে।
মোটরের শব্দ বদলে গেল, আবার তীক্ষ্ণ হয়ে উঠল। দাঁতগুলো মাংসের গভীরে সেরিয়ে যাচ্ছে। ঝর্ণার পানির মতো মাংসের কণা ছিটকে পড়ছে রানার চোখে মুখে। বিচ্ছিন্ন হয়ে গেল বাহুটা, খসে পড়ল নিচে। জলদানবের ভেতর থেকে বিস্ফোরণের বেরিয়ে এলো একটা শব্দ, ক্রোধ আর ব্যথার আওয়াজ। আরেকটা বাহু ছুটে এলো রানার দিকে, তারপর আরও একটা। করার দিয়ে কেড়ে যাচ্ছে রানা। ইস্পাতের দাঁতগুলো স্পর্শ পাওয়া মাত্র কুচকে যাচ্ছে বাহুগুলো, ঝাঁকি গিয়ে সরে যাচ্ছে। তারপর জলদানবের উদ্ভ্রান্ত মস্তিষ্কের নির্দেশে আবার ছুটে এসে আক্রমণ করছে। রানার চারপাশে বৃষ্টির মতো পড়ছে যেন মাংসের কিমা, সবুজ আঠালো পদার্থ আর কালো কালিতে ভিজে গেল। হঠাৎ রানা অনুভব করলো পানির তলায় ওর একটা পা ছুঁয়েছি কি যেন। হাঁটু বেয়ে উঠে আসছে সেটা, পেঁচিয়ে ধরছে কোমর। একটা চাবুক পেয়ে গেছে ওকে। ঘুরল রানা, পাবার চেষ্টা করছে ওটাকে। ওকে শক্তভাবে পেঁচিয়ে ধরার আগেই হামলা করতে চাইছে চেইনশ দিয়ে, কিন্তু একে বেঁকে থাকা মোচড় খাওয়া একগাদা বাহুর মধ্যে থেকে সেটাকে আলাদা করে চিনতে পারছে না সে। ওর কোমর পেঁচিয়ে ধরে চাপ দিল জলদানব, একটা পাইথনের মতো। বাঁচার আর কোনো উপায় নেই, শেষ রক্ষা হলো না। সাকার ডিস্কের হুকগুলো সেরিয়ে যাচ্ছে রানার চামড়ায়। ছোড়ার ফলা গাথার মতো তীব্র ব্যথা অনুভব করছে ও। চাবুকটা শূন্যে তুলে নিচ্ছে ওকে। অনুভব করলো পা দুটো ডেক চাড়ল। উপলব্ধি করলো পুরোপুরি শূন্য উঠে গেলে বাঁচার আর কোনো আশা থাকবে না। শরীরটা মুচড়ে ঘুরল রানা, যাতে ঠোঁটটার দিকে ফিরতে পারে। চাবুকটা যখন চাপ দিয়ে বের করে আনছে ওর দম, ঠোঁটটার দিকে ঝুঁকলো। সামনে ধরে আছে করাত। ঠোঁট খুলে গেল। মুহূর্তের জন্য অস্থির একটা জীব দেখতে পেল রানা, লাল, দাঁতের মতো সারি সারি কাটা গিজগিজ করছে। খোলা ঠোঁটের ভেতর করাটা সব এগিয়ে ঢুকিয়ে দিল। হাড় সর্বস্ব, ঠোঁট কাটতে ব্যর্থ হলো। দাঁতগুলো হড়কে পেঁচিয়ে এলো। আবার সেটা তুলছে রানা। ওর মুখের সামনে চলে এলো একটা বাহু, পেঁচিয়ে ধরল ওর হাত, ছো দিয়ে কেড়ে নিল শটা, পেলে দিল ছিঁড়ে। এইবার সত্যি মারা গেলাম ভাবল রানা। কোমরে চাপ বাড়ালো চাবুক। রানা অনুভব করলো ঝাপসা হয়ে আসছে ওর চোখ। তার মানে জ্ঞান হারা চোখ, এ তারই লক্ষণ। দেখতে পেল শূন্যে উঠে যাচ্ছে ওর শরীর, ওর দিকে নিচু হচ্ছে ঠোঁটটা। তীব্র গন্ধে অসুস্থ বোধ করলো রানা। জলদানবের একটা চোখ দেখতে পাচ্ছ, গাঢ় আর খালি, অস্থির। আর ঠিক তখন মনে হলো জলদানব নিজেই উঁচু হচ্ছে, যেন নিচ থেকে একটা শক্তি ঠেলছে তাকে। একটা শব্দ হলো। জীবনে এরকম কোনো শব্দ কখনো শোনেনি রানা। শো শো গর্জনের মতো বিশাল কি যেন একটা নীলচে কালো বিস্ফোরিত হলো সাগর থেকে। স্কুইডটাকে ধরে আছে মুখে। ওকে জড়িয়ে ধরা চাবুকটা প্রচণ্ড ঝাঁকি খেলো। ছিটকে পড়ল রানা। কোত্থেকে কোথায় পড়ে যাচ্ছে জানে না। ওর জগৎ সম্পূর্ণ অন্ধকার হয়ে গেছে। টানুন! চিৎকার করলো ওয়াটারম্যান। পানির নিচে হাত ঢুকিয়ে রানার বেল্ট ধরার জন্য হাতড়াতে শুরু করলেন ডক্টর ফ্যারেল। বেল্টটা পেয়ে টান দিলেন তিনি। ওয়াটারম্যান ওর হাত দুটো ধরে ফেলল। উল্টো হয়ে বেসে থাকা হ্যাচ কভারের তোলা হলো রানাকে। বেসে থাকলেও মাঝে মধ্যে পানি উঠছে ওটার উপর। অত্যন্ত পুরু কাঠ, একদম নিডেড, তিনজনের ঠাই হবার মতো যথেষ্ট বড়। রানার শার্ট ছিঁড়ে ফালা ফালা হয়ে গেছে, বুক আর পেটে রক্তের দাগ। যেসব জায়গায় স্কুটার হুক চামড়া ছিঁড়ে নিয়েছে। ওর ঘাড়ের একটা রগ আঙ্গুল দিয়ে অনুভব করলো ওয়াটারম্যান। পালস নিয়মিত। ভেতরে কিছু ফেটে না থাকলে বলল সে, উনি বাঁচবেন। হাসছে। গাঢ় কুয়াশার ভেতর রানা শুনতে পেল বাঁচবেন। মনে হলো আলোর দিকে সাঁতার কাটছেও। তারপর চোখ মেলল। মিস্টার রানা, কেমন লাগছে এখন? মনে হচ্ছে আমার উপর দিয়ে একটা ট্রাক চলে গেছে। রানাকে ধরে বসালো ওয়াটারম্যান। ওর পিঠে একটা হাত রাখলো। দেখুন, বলল সে। চারদিকে তাকালো রানা। হ্যাচ কাপারের দোলা বমির ভাব এনে দিচ্ছে। মাথা ঝাঁকিয়ে সেটা দূর করতে চাইল। বোটটা নেই, স্কুইডটাও নেই। কি ছিল ওটা? জিজ্ঞেস করল রানা। কার কাজ? একটা স্পার্ম হয়েল, বলল ওয়াটারম্যান। পুরো স্কুইডটাকে তুলে ফেলেছিল। ঠিক মাথার পেছনে কামড় বসিয়ে ছিঁড়ে নিয়েছে। হঠাৎ পানির উপর কি যেন একটা নড়ল। চমকে উঠল রানা। কিছু না, ডক্টর ফ্যারেল বললেন। স্রেফ মাছ।
লাইফ অ্যান্ড নেচার। সাগরের সারফেসে ছড়িয়ে রয়েছে মাংস, ছোট বড় স্তূপের আকারে ভাসছে প্রতিটি টুকরো হামলা শিকার। বোটের চারদিকে আলোড়ন ও শব্দ ছিল ডিনার পরিবেশনের ঘণ্টাধ্বনি। গভীর ও অগভীর পানি থেকে ডেকে এনেছে নানা জাতের প্রাণীদের। আবর্জনার ভেতর দিয়ে এগিয়ে গেল হাঙ্গরের একটা ফিন। প্রকাণ্ড এক কাছিমের মাথা পানির উপর উকি দিল, তাকালো চারিদিকে, তারপর ডুবে গেল আবার। ভোজনে ব্যস্ত বলে টাইগার ফিশ, ইয়েলোটেইল, জ্যাক্স কেউ কারো দিকে খেয়াল করছে না। আশ্চর্য, এত তাড়াতাড়ি সব স্বাভাবিক হয়ে গেল, বলল রানা। কিন্তু আমরা যাচ্ছি কোন দিকে? জিজ্ঞেস করল ওয়াটারম্যান। আমি তো কোথাও তীর দেখতে পাচ্ছি না, কিছুই দেখতে পাচ্ছি না। একটা আঙ্গুল ভিজিয়ে বাতাসে তুলল রানা। বাড়ি যাচ্ছি, বলল। উত্তর পশ্চিমে বইছে বাতাস, বারমুডায় ফিরছি আমরা। সাগরের গভীরে জন্মেছে কয়েক হপ্তাহ ওখানেই ছিল, পাহাড়ের গা থেকে ঝুলে পড়া একটা পাথরকে অবলম্বন করে। তারপর বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে আসে ঠিক প্রকৃতি যেমনটি চেয়েছে। জমাট বাঁধা অ্যামোনিয়াম আয়ন ভাসমানতা দেয় ওটাকে। ধীরে ধীরে উঠতে শুরু করে সারফেসের দিকে। যুগটা প্রাচীন হলে উপরে ওঠার পথ খেয়ে ফেলা হতো ওটাকে, কারণ খাদ্য হিসেবে খুবই উপাদেয় ওটা। কিন্তু কেউ ওটাকে আক্রমণ করেনি, ফলে আবরণ ছিঁড়ে সাগরের পানি ঢোকেনি ভেতরে। তা ঢুকলে ভেতরের ক্ষুদে প্রাণীগুলো মারা যেত। কাজেই নিরাপদে উঠে এলো সারফেসে। রোদ মাখলো গায়ে। এই রোদ ওদের বেঁচে থাকার জন্য একান্ত দরকার। শান্ত পানিতে বাঁচতে থাকলো ওটা। বাতাস বা আবহাওয়া সম্পর্কে কোনো সচেতনতা নেই। এত পাতলা, প্রায় স্বচ্ছ বলে মনে হবে, তবে জেলি স্কিন বেশ মজবুত। জিনিসটা গোলাকার, মাঝখানে একটা গর্ত আছে। শত সহস্র বছরের পুরানো জেনেটিক নির্দেশ অনুসারে চারিদিকে ঘোরায় নিজেকে। রোদে উন্মুক্ত করে দেয় নিজের সব দিক, কারণ রোদই পুষ্টি যোগান দেয়, যে পুষ্টি প্রায় 100 মিলিয়ন মাইল দূরে থেকে আসে। তবে এখন ওটা অরক্ষিত। একটা কাছিম ওটাকে খেয়ে ফেলতে পারে, কামড় বসাতে পারে কোনো হাঙ্গর। প্রকৃতির বিধি অনুসারে এই প্রজাতির অসংখ্য সদস্য মারা যাবে, খোরাক হবে অন্যান্য প্রজাতির, যাতে করে ফুড অফ চীনের ভারসাম্য রক্ষা পায়। কিন্তু যেহেতু প্রকৃতি নিজেই ভারসাম্য হারিয়ে ফেলেছে, জেলির মতো নরম আর মোমের মতো স্বচ্ছ জিনিসটা দিনের পর দিন, রাতের পর রাত ঘুরতে থাকে, যতদিন না তার মেয়াদ পুরো হয়। অবশেষে পূর্ণতা পেয়ে হাজার হাজার ছোট থলের আকারে বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে পড়ে সাগরে। প্রত্যেকটিতে রয়েছে স্বয়ংসম্পূর্ণ একটা প্রাণী। প্রাণীগুলো যখন বুঝতে পারে জীবন সংগ্রামের সময় হয়েছে, থলে থেকে বেরিয়ে আসে ওরা। সঙ্গে সঙ্গে শুরু হয় খাদ্যের সন্ধান। ওগুলো রাক্ষস, স্বগোত্র বুঝি, খিদে পেলে পরস্পরকে খেয়ে ফেলে। তবে সংখ্যায় ওগুলো এত বেশি আর এত দ্রুত ছড়িয়ে পড়ে সাগরে যে বেশিরভাগই বেঁচে থাকে। নেমে যেতে শুরু করে অন্ধকার গভীরে। সাগরের তলায় পৌঁছবার আগে প্রায় সবগুলোকেই খেয়ে ফেলার কথা, বাঁচার কথা প্রতি 100-তে একটা। কিন্তু শিকারীরা প্রায় সবাই অদৃশ্য হয়েছে। মাঝে মধ্যে দু একটা দেখা যায়। কাজেই নিরাপদ পানির ভেতর দিয়ে 3000 ফুট নিচে নেমে এসে পাহাড় প্রাচীরে আশ্রয় নেয় ওগুলো। ইতিমধ্যে এটিকে আছে শতকরা 10 ভাগ, তাও কম নয়। 1-150 তো হবেই। এগুলো বেঁচে থাকে, বড় হয়। সাগরের অতুল তলে ঝুলে থাকে ওগুলো, প্রত্যেকে একা, কারণ ওরা স্বয়ংসম্পূর্ণ। ম্যান্টেলে পানি ভরে বের করে দেয় পেটের প্যানেল থেকে। শ্বাস প্রশ্বাসের এই প্রক্রিয়ার সঙ্গে প্রতি মুহূর্তে বাড়ে ওদের আত্মবিশ্বাস। ওদের শরীর ধীরে ধীরে বাড়তে থাকবে। 1 কি 1.5 বছর শিকারীদের ভয়ে সাবধান থাকবে ওরা। তবে একটা সময় আসবে যখন ওরা নিজেদের অমিত শক্তি আর কর্তৃত্ব উপলব্ধি করতে পারবে, আর তখন ওরা বেরোবে অভিযানে। ঝুলে থাকে ওরা অপেক্ষায়। সমাপ্ত। আরও গল্প, কবিতা, উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।